আচ্ছা, একটা প্রশ্ন দিয়ে শুরু করা যাক, যেটা আমরা সবাই হয়তো কখনো না কখনো ভেবেছি। একটা অ্যাপেল গাছ থেকে সবসময় নিচেই পড়ে, কিন্তু ওই যে বিশাল চাঁদ, ওটা আমাদের মাথার উপর আকাশে ভেসে থাকে কি করে? এই একটা সহজ প্রশ্নই কিন্তু আমাদের আজকের আলোচনার দরজা খুলে দেয়। তো আজকের এই আলোচনায় আমরা ঠিক এটাই করতে যাচ্ছি। মহাকর্ষের রহস্যটা একটু একটু করে ভেদ করব। আমরা যাত্রাটা শুরু করব নিউটনের সেই বিখ্যাত আপেল পড়ার গল্প দিয়ে, আর শেষ করব আইনস্টাইনের দেওয়া স্থান কালের অবিশ্বাস্য ধারণা দিয়ে। চলুন দেখে নিই আজ আমরা কি কি বিষয় নিয়ে কথা বলবো। প্রথমে থাকছে নিউটনের সার্বজনীন আকর্ষণ, তারপর কথা বলবো শক্তিশালী জি নিয়ে, এরপর দেখব মহাকর্ষ কিভাবে পরিবর্তন হয় আর কিভাবে পৃথিবীর আকর্ষণ থেকে মুক্তি পাওয়া যায়, আর সবশেষে আমরা ডুব দেব এর পেছনের এক গভীর রহস্যে। তো শুরু করা যাক আমাদের প্রথম টপিক দিয়ে, নিউটনের সার্বজনীন আকর্ষণ। এই সেই শক্তি যা শুধু আপেলকেই মাটিতে ফেলে না, বরং পুরো মহাবিশ্বকে এক অদৃশ্য সুতোয় বেঁধে রেখেছে। সূত্রটা শুনতে কিন্তু বেশ সোজাসাপটা। বলা হচ্ছে এই মহাবিশ্বের প্রত্যেকটা জিনিস অন্য প্রত্যেকটা জিনিসকে নিজের দিকে টানছে, আর এই টানটা দুটো জিনিসের উপর নির্ভর করে: বস্তুগুলোর ভর কত বেশি আর তাদের মধ্যে দূরত্ব কত। সবচেয়ে গুরুত্বপূর্ণ শব্দটা হলো সার্বজনীন। মানে ভাবুন একবার, শুধু আপেল বা চাঁদ না, আপনি, আমি, গ্রহ, নক্ষত্র সবকিছুই এই একই নিয়ম মেনে চলছে। এই যে স্ক্রিনে দেখছেন, এটাই সে বিখ্যাত ফর্মুলা। এখানে এফ হলো সে আকর্ষণ বলটা, M1 আর M2 হলো বস্তু দুটোর ভর, আর আর হলো ওদের মধ্যেকার দূরত্ব। আর ওই যে জি দেখছেন, ওটা একটা স্পেশাল সংখ্যা। একটু পরেই আসছি ওটার কথায়। কি অসাধারণ ব্যাপার, তাই না? এই ছোট্ট একটা ফর্মুলা পুরো কসমসকে চালাচ্ছে। এইবার আসা যাক সেই স্পেশাল সংখ্যাটার কথায়, বড় হাতের জি। একে বলা হয় সার্বজনীন মহাকর্ষীয় ধ্রুবক। এই সমীকরণের আসল হিরো কিন্তু এটাই। দেখুন সংখ্যাটা কি ভীষণ ছোট, কিন্তু এই ছোট সংখ্যাটাই ঠিক করে দেয় যে মহাকর্ষের টানটা আসলে কতটা শক্তিশালী হবে। আচ্ছা, একটা উদাহরণ দেখলে ব্যাপারটা আরও পরিষ্কার হবে। ধরুন 10 কেজি ওজনের দুটো বল মাত্র 10 সেন্টিমিটার দূরে রাখা হলো। হিসাব করলে দেখা যায় ওদের মধ্যেকার আকর্ষণ বলটা হচ্ছে 6.67 × 10 মিলি 7 নিউটন। মানে এতটাই সামান্য যে আমরা টেরও পাব না। এখান থেকেই বোঝা যায় যে আমাদের আশেপাশে থাকা সাধারণ জিনিসগুলোর মধ্যে মহাকর্ষের প্রভাব আসলে কত কম। তো মহাবিশ্বের কথা তো হলো, এবার চলুন পৃথিবীতে ফিরে আসি। কথা বলবো সেই ছোট হাতের জি নিয়ে, যার কারণে আমরা সবাই মাটিতে পা রেখে চলতে পারছি। এই যে ছোট হাতের জি, একে আমরা বলি অভিকর্ষজ ত্বরণ। একটা ব্যাপার কিন্তু পরিষ্কার করে নেওয়া দরকার, এটা কিন্তু কোনো বল নয়, এটা একটা অ্যাক্সেলারেশন বা ত্বরণ। আর বড় হাতের জি এর সাথে এটাকে গুলিয়ে ফেললে চলবে না। জি এর মান পুরো মহাবিশ্বে এক, কিন্তু এই জি এর মান কিন্তু পাল্টায়। এটা গ্রহ থেকে গ্রহে পাল্টে যায়। সবচেয়ে মজার ব্যাপার কি জানেন? এই জি এর ফর্মুলাটা এসেছে নিউটনেরই দুটো মাস্টারপিস সূত্রকে একসাথে জুড়ে দিয়ে। একদিকে তার মহাকর্ষ সূত্র, আর অন্যদিকে তার বিখ্যাত দ্বিতীয় গতিসূত্র। এই দুটোকে যখন এক করা হয়, দেখুন কি সহজ একটা সমীকরণ বেরিয়ে আসে: জি = gm/r²। এখন ওই ফর্মুলাতে যদি আমরা পৃথিবীর ভর আর ব্যাসার্ধের মান বসিয়ে দিই, তাহলেই পেয়ে যাই আমাদের সবার চেনা সংখ্যাটা 9.8 মিটার প্রতি সেকেন্ড স্কোয়ার। এটাই আমাদের পৃথিবীতে অভিকর্ষ ত্বরণের গড় মান। আচ্ছা, এতক্ষণ তো আমরা জানলাম জি এর মান 9.8, কিন্তু গল্পটা এখানেই শেষ না, বরং আসল টুইস্টটা তো এখানেই। এই মানটা আসলে ধ্রুবক নয়, এটা বদলায়। কিভাবে বদলায়? দুভাবে। আপনি যদি পৃথিবী পৃষ্ঠ থেকে উপরে উঠতে থাকেন, তাহলেও জি এর মান কমবে। আবার যদি মাটি খুঁড়ে নিচে নামতে থাকেন, তাহলেও কমবে। দুটো ক্ষেত্রেই কমছে, কিন্তু কারণটা একটু আলাদা। এই ছবিটা দেখুন, যখন আমরা ওপরে উঠি, তখন পৃথিবীর কেন্দ্র থেকে আমাদের দূরত্ব, মানে আর এর মানটা বেড়ে যায়। আর আমরা তো সূত্রেই দেখেইছি, দূরত্ব বাড়লে আকর্ষণ বল কমে যায়, সোজা হিসাব। এই পরিবর্তনেরও কিন্তু ফর্মুলা আছে। দেখুন, এই উচ্চতায় ওঠার জন্য একটা সূত্র, আর ডি গভীরতায় যাওয়ার জন্য আরেকটা। একটা জিনিস খেয়াল করেছেন, ওপরের সূত্রটাতে একটা 2 আছে, কিন্তু নিচেরটাতে নেই। তার মানে ওপরে উঠলে জি এর মানটা প্রায় দ্বিগুণ হারে কমে। বেশ ইন্টারেস্টিং, তাই না? আচ্ছা,
তাহলে একটা ধাঁধা হয়ে যাক। ধরুন জি এর মান যতটা কমাতে আপনি এইচ উচ্চতায় উঠলেন, ঠিক ততটাই কমাতে হলে আপনাকে কতটা গভীরে যেতে হবে? একটু ভাবলেই আগের সূত্রগুলো থেকে উত্তরটা পেয়ে যাবেন। উত্তরটা হল ডি = 2h, মানে আপনাকে দ্বিগুণ গভীরে যেতে হবে। পৃথিবীর টানের কথা তো অনেক হলো, এবার চলুন দেখি এই টানকে বুড়ো আঙুল দেখিয়ে কিভাবে আমরা মহাকাশে পাড়ি দিই, মানে রকেটের পেছনের ফিজিক্সটা একটু বোঝা যাক। প্রথমে আসি অরবিটাল ভেলোসিটি বা কক্ষীয় বেগের কথায়। এটা হলো সেই ম্যাজিক স্পিড যেটা থাকলে কোনো স্যাটেলাইট বা স্পেস স্টেশন পৃথিবীর চারপাশে ঘুরতেই থাকবে, নিচেও পড়বে না, আবার হারিয়েও যাবে না, ঠিক যেন একটা নিখুঁত ব্যালেন্স। আর যদি এই ব্যালেন্স ভেঙে বেরিয়ে যেতে চান, তাহলে লাগবে এসকেপ ভেলোসিটি বা মুক্তিবেগ। এটা হলো সেই মিনিমাম স্পিড যেটা পেলে কোনো রকেট পৃথিবীর টানকে পুরোপুরি অগ্রাহ্য করে অসীম মহাকাশের দিকে ছুটতে পারে। একবার গেলে আর ফেরার পথ থাকে না। আর সবচেয়ে মজার ব্যাপার হলো এই দুটো ভেলোসিটির মধ্যে সম্পর্কটা খুবই সহজ। এসকেপ ভেলোসিটি হল অরবিটাল ভেলোসিটির √2, মানে √2 গুণ। মানে স্পিডটা মাত্র 41% বাড়াতে পারলেই আপনি পৃথিবীর কক্ষপথে বন্দি থাকা থেকে সোজা মহাকাশ যাত্রী হয়ে যাবেন। পার্থক্যটা শুধু এইটুকু স্পিডের। একটা অবিশ্বাস্য তথ্য দিই, আমাদের পৃথিবীর মুক্তিবেগ সেকেন্ডে প্রায় 11 কিলোমিটার, কিন্তু শনি গ্রহের মুক্তিবেগ কত জানেন? সেকেন্ডে 60 কিলোমিটারেরও বেশি। ভাবুন একবার, শনির টান কতটা শক্তিশালী। আমরা এতক্ষণ জানলাম মহাকর্ষ কিভাবে কাজ করে, কিন্তু আমাদের আলোচনার একদম শেষ পর্যায়ে আমরা একটা আরও গভীর প্রশ্নের দিকে যাব। প্রশ্নটা হলো, মহাকর্ষ কেন এভাবে কাজ করে? এই একটা প্রশ্নই কিন্তু পুরো ফিজিক্সের মোড় ঘুরিয়ে দিয়েছিল। গ্যালিলিওর সেই বিখ্যাত পরীক্ষার কথা মনে আছে? একটা ভারী বোলিং বল আর একটা হালকা পালক যদি বায়ুর শূন্য জায়গায় একসাথে ফেলা হয়, দুটো কিন্তু ঠিক একই সময়ে মাটি স্পর্শ করে। কিন্তু কেন? একটা ভারী একটা হালকা, তাও কেন তারা একই হারে নিচে পড়ে? এই প্রশ্নের উত্তর কিন্তু নিউটনও দিয়ে যেতে পারেননি। এই যে ব্যাপারটা, এটাকে আইনস্টাইন একটা ক্লু বা সূত্র হিসেবে দেখেছিলেন। তিনি বুঝলেন এটা কোনো কাকতালীয় ব্যাপার হতে পারে না। এখান থেকেই তার মাথায় আসে সেই বৈপ্লবিক ধারণাটা, মহাকর্ষ আসলে কোনো আকর্ষণ বলই নয়, বরং এটা হলো স্থানকালের বা স্পেস টাইমের বক্রতা। ভারী জিনিসগুলো তাদের চারপাশের স্পেস টাইমকে বাঁকিয়ে দেয়, আর অন্য জিনিসগুলো সেই বাঁকানো পথেই চলতে বাধ্য হয়। আমরা ওটাকেই মহাকর্ষের টান হিসেবে অনুভব করি। শেষ করব নিউটনের নিজেরই একটা প্রশ্ন দিয়ে। তিনি নিজেও নিশ্চিত ছিলেন না যে এই মহাকর্ষের শক্তিটা ঠিক কিসের মাধ্যমে কাজ করে। আইনস্টাইন আমাদের একটা অসাধারণ ছবি দিয়েছেন, বাঁকানো স্থানকালের ছবি। কিন্তু কথা কি ওখানেই শেষ, নাকি এর পেছনে আছে কোনো অজানা কণা, যেমন গ্র্যাভিটন? সত্যি বলতে মহাকর্ষের আসল স্বরূপটা কি, এই প্রশ্নের উত্তর আজও বিজ্ঞানীরা খুঁজে চলেছেন, আর এটাই হয়তো ফিজিক্সের সবচেয়ে বড় রহস্য।